বীর বিলিংকে বলা হয় প্যারাগ্লাইডিং ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এই দেখুন এখান থেকে টেক অফ হচ্ছে প্যারাগ্লাইডিংয়ের। এই বারোট ভ্যালির এক একটি জায়গার দৃশ্য এক এক রকম। এখানে কিন্তু পার্টিকুলার একটা ভ্যালিতে এসে দাঁড়াবেন, দাঁড়িয়ে দেখলেন চারপাশের দৃশ্য তা নয়, বিভিন্ন জায়গাতে যাবেন, সেখানে নামবেন, দাঁড়াবেন, সেই জায়গার দৃশ্য দেখবেন, অপূর্ব সুন্দর লাগবে। কি সুন্দর জোয়ার, এটা জোয়ারের চাষ হয়েছে এই অনেক জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি। এখানটা নামলাম, নেমে দেখলাম, এই দেখো কি সুন্দর। ये ट्राउट फिश है, ये ट्राउट फिश है। ये सारा ट्राउट है सर। अच्छा अच्छा, ये कितना करके? 1200। 1200 रुपया किलो। अच्छा, तो एकदम ताज़ा है, नदी से लिया है? है सर। নিচে যাবে? नामा जावे? হ্যাঁ যাওয়া তো যাবে। আজকে 17ই মে 2026, মানালিতে একটা দারুণ সুন্দর রোদ ঝলমলে সকাল। আর আমরা এই যে ডে অ্যান্ড নাইট হোটেলটিতে থাকলাম, হোটেলটি কিন্তু বেশ ভালো। বেশ ভালো মানে অনেক কিছুই হয়তো একটু কম কম পাওয়া গেছে, কিন্তু সবচেয়ে যেটা ভালো এদের আতিথেয়তা এত ভালো, মানে ভাবা যায় না। যা বলেছি সঙ্গে সঙ্গে, মানে বিশেষ করে আমরা যা ভালো লিকার চা খেয়েছি বলো, খুব একদম সুন্দর। দারুণ সুন্দর, খুব সুন্দর, মানে শুধু তাই নয়, এদের রান্নাবান্নাও ভীষণ রান্না বান্না খুব ভালো। আজকে সকালবেলায় আমরা আলু পরোটা দিয়ে ব্রেকফাস্ট করলাম, এত সুন্দর সেই আলু পরোটা, অসম্ভব ভালো। রান্নাটাই খুব ভালো, আর ভালো লাগলো, খুব ভালো লাগলো। দুটো দিন মানালিতে এই হোটেলে আমরা খুব ভালো কাটালাম। আর আজকে আমরা রওনা দিচ্ছি বীরবিলিং। বীরবিলিং এখান থেকে দূরত্ব 175 কিলোমিটার, মোটামুটি সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। হিমাচল প্রদেশের কাংড়া ডিস্ট্রিক্টে এই বীর জনপদটি অবস্থিত। এটি একটি হ্যামলেট এবং বীর বিখ্যাত হচ্ছে প্যারাগ্লাইডিংয়ের জন্য। এই প্যারাগ্লাইডিংয়ের যে টেক অফ পয়েন্টটি, সেই জায়গাটির নাম হলো বিলিং এবং একসাথে বলা হয় বীর বিলিং। আমি যে বললাম যে মানালি থেকে বীর পৌঁছতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগে, কিন্তু এই সময়টা কিন্তু আরও বেশিও লাগতে পারে, এটা 7 ঘন্টা মতো হতে পারে। কেননা অনিলজি বললেন যে মাঝখানে রাস্তা বেশ কিছু জায়গায় খারাপ। হ্যাঁ, ওখানে ওই 4x4 লেন তৈরি হচ্ছে আর কি। হ্যাঁ, মানে রাস্তার কাজ হচ্ছে, সেই কারণে সময় বেশি লাগতে পারে। তবে মানালিতে আমরা 2 দিন অসাধারণ কাটিয়েছি। আর আমাদের এবারে মানালিতে সবথেকে ভালো লেগেছে মানালিতে গোলাপের সমাহার। এত গোলাপ দেখেছি, বিভিন্ন ধরনের গোলাপ, মানে এক একটা গোলাপ আমার ঠিক খাবার সাইজের, আর সেই গোলাপগুলো বিভিন্ন রঙের, যে কি অপূর্ব। আমি কাশ্মীরে গিয়েও এত ভালো গোলাপ দেখিনি, মানে গোলাপ দেখে মন ভরে গেছে। দারুণ এত জায়গা, গোলাপ। দারুণ। আর এই মানালিতে কেন, পুরো হিমাচল প্রদেশেই তো বিভিন্ন সিনেমার শুটিং হয়, সারা বছরই শুটিং চলে বিভিন্ন সিনেমা। শুটিং চলার মতোই জায়গা। এখানে যেমন এই আমাদের যাওয়ার পথে পড়বে পালমপুর বলে একটা জায়গা, সেখানে যেমন রাজা হিন্দুস্তানের শুটিং হয়েছিল, তারপরে চাম্বাতে তাল সিনেমার শুটিং হয়েছিল, তারপরে এই হিড়িম্বা মন্দিরে কোন সিনেমার জানি, জাবুই মেট, হ্যাঁ জাবুই মেট, জাবুই মেটের ওই গানটার শুটিং হয়েছিল। ওই যে ইশকে ইশকে হায়, হ্যাঁ ইয়ে ইশক হায় বৈঠে বিঠায় জান্নাত দিখায়, এই গানটার শুটিং হয়েছিল। দারুণ, অপূর্ব সুন্দর জায়গা। আমরা এই যে রাস্তাটি দিয়ে যাচ্ছি, এটি হলো মানালি দিল্লি হাইওয়ে NH3। এই রাস্তা ধরে কুলু ক্রস করে আমরা পৌঁছাবো মান্ডি পর্যন্ত। মান্ডি থেকে বীরের দিকে রাস্তা ঘুরে গেছে, আর সেই রাস্তা ধরে আমরা যাব। আর এই কুলুর কথা এলো বলে মনে পড়লো একটা কথা, যে আপনারা আগের ভিডিওতে অনেকে বলেছেন, যেখানে কুলু দেখিয়েছিলাম, যে
কুলুর নগর ক্যাসেল সেইটি আপনারা দেখালেন না। অ্যাকচুয়ালি কুলুর নগর ক্যাসেল এখন আন্ডার রেনোভেশন, বন্ধ রয়েছে, প্রায় 2 বছর ধরে বন্ধ রয়েছে। সেখানে এখন কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কাজকর্ম চলছে। এটা হিমাচল প্রদেশ ট্যুরিজমের, এবং আমরাও সত্যি মানে খুবই দেখার ইচ্ছা ছিল আমাদের। এই নগর ক্যাসেল একটা দেখবার মতন জায়গা, আমরা মিস করলাম, এটা কিছু তো করার নেই। আমরা পৌঁছে গেলাম কুলু। আমরা কুলুর বৈষ্ণবতা মন্দির পার করলাম। আর এই পথ দিয়ে যাওয়ার সময় এমনিতে হোটেল রেস্টুরেন্ট তো আছেই, সেটার কোনো কথা নয়, কিন্তু 3টে জিনিস আপনি মানে প্রচুর পরিমাণে পাবেন। এক হচ্ছে শলের দোকান, 2 হচ্ছে ড্রাই ফ্রুটের দোকান, আর 3 নম্বর হচ্ছে রিভার র্যাফটিং আর প্যারাগ্লাইডিং পয়েন্ট। মানে অজস্র, যে কোনো একটা জায়গায় নেমে পড়লেই হলো। এতক্ষণ ধরে বিয়াস ছিল আমার বাঁদিকে, কুলু পার করার পরে বিয়াস চলে গেল ডান দিকে, আর এখন আমরা যাচ্ছি মান্ডি। প্রায় ঘন্টা 2 পথ চলার পরে এখন আমরা এসে পৌঁছালাম মান্ডি। এই মান্ডির থেকে আমরা বীরের দিকে ঘুরে যাব, তবে তার আগে এখানকার দোকান থেকে একটু চা খেয়ে নেব। আমাদের তো ট্রিপে বেরিয়ে লাঞ্চের অভ্যেস খুব একটা নেই, আমরা তো সাধারণত ব্রেকফাস্টটাই খুব হেভি করে থাকি। তো যাই হোক, আমাদের অনিলজি এখানেই লাঞ্চ করে নিলেন। তবে একটা কথা বলবো যে এই যে অনিলজি যেখানে যেখানে গাড়ি দাঁড় করাচ্ছেন এই কদিন ধরে লাঞ্চের জন্য, সেই জায়গাগুলি কিন্তু বেশ ভালো, প্রত্যেকটা জায়গায় কিন্তু বেশ ভালো। গতকালও দেখলাম যে যখন মানালি সাইট সিইংয়ে বেরিয়েছিলাম তখন যে জায়গায় লাঞ্চ করিয়েছেন, বা তার আগের দিন, বেশ ভালো জায়গা। আমরা কতটা করি না করি সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনারা কিন্তু নির্ভর করতেই পারেন। তবে আমরা এই যে হেরিটেজ ট্রাভেলসের ব্যবস্থাপনায় ঘুরছি, এনাদের ব্যবস্থা সব দিক থেকেই বেশ ভালো। আর যদি আপনারা আসেন, এই অনিলজিকে বলবেন ড্রাইভার হিসাবে আপনাদের সাথে দিতে। খুব চার্মিং মানুষ এবং বিভিন্ন দিক থেকে যথেষ্ট হেল্পফুল। আর সবথেকে বড় কথা, 90s গান ওনার একেবারে অসাধারণ স্টকে, যা চালাচ্ছেন সমস্ত সেই 90s অলকা ইয়াগনিক, তারপরে কুমার শানু, উদিত নারায়ণের সেই সব গানগুলো দারুণ লাগছে, আমাদের সাথে খুব ম্যাচ করছে আর কি। लेफ्ट से आगे राइट। এই যে দেখছেন রাস্তাটি যাচ্ছে এইখানে, এই যে টানেলটি, এই টানেলটি দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি চণ্ডীগড়। আর এই যে আমরা বাঁদিকে চলে গেলাম এই রাস্তাটি দিয়ে, এই রাস্তাটি যাবে ধর্মশালার দিকে, মানে ধর্মশালা, বীর, এইসব দিকে যাবে এই রাস্তাটি। আর ওপরে সোজা রাস্তাটি চলে গেল চণ্ডীগড়। अभी रास्ता खराब है ना? हाँ मैम, अब यहाँ से ऐसे मिलेगा रास्ता आगे तक। अब इसका काम चला हुआ है ना, कटिंग की है रोड में। 4 लेन हो रहा है ना? हाँ 15 तो দেখুন, এই হচ্ছে এখন রাস্তার অবস্থা। এখানে এই রাস্তা তৈরির কাজ চলছে। এই যে 4 লেন রাস্তা না 2 লেন রাস্তা তৈরি হচ্ছে, আর দেখুন কীরকম ধুলো উঠছে আর রাস্তার কি অবস্থা দেখুন। আর তার মধ্যে সমস্যা হচ্ছে হিমাচলে এখন প্রচণ্ড গরম। এই মে মাসে এতটা যে গরম হবে আমি বুঝতে পারিনি। মানে আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম ঘাম হচ্ছে। আমি তো আগের ভিডিওগুলো তো দেখেছেন যে মাথায় টুপি পরেছিলাম, এখন চুল কম বলে, কিন্তু টুপিও খুলে রাখতে বাধ্য হয়েছি, এত গরম। তারপরে ধুলোর জন্য জানলার কাঁচ খুলতে পারছি না। আর পাহাড়ে তো কোনো জায়গাতে এসি চালায় না, অতএব গাড়ির মধ্যে খুবই কষ্ট হচ্ছে।
চারিপাশে প্রাকৃতিক দৃশ্য অসামান্য, কিন্তু এত যদি গাড়ির মধ্যে এই কাঁচ বন্ধ অবস্থায় গরম লাগে, আর এমনিতেই ওয়েদারও খুব গরম, তখন আর প্রাকৃতিক দৃশ্যের দিকে নজর যায় না। যাই হোক, ये रास्ता नया बना है हाँ ये भी बना है। अभी अभी बना है ऐसा ही होगा पूरा रास्ता। सारा ऐसे बनेगा पर अभी टाइम लगेगा ना इसमें। हाँ। এতক্ষণ ধরে ভাঙাচোরা রাস্তা দিয়ে যেতে যেতে একেবারে হাঁপিয়ে উঠেছিলাম, আর এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি কি যে অসাধারণ রাস্তা বলে বোঝাতে পারবো না। পুরো রাস্তাটার দুধারে এবং সমগ্র ভ্যালিটা জুড়ে পাইন গাছের সারি, রাস্তা পুরো পাইনের ছাওয়ায় পুরো ঢেকে রয়েছে, মাঝে মাঝে রোদের আভা এসে পড়ছে সেখানে। খুব সুন্দর, মানে রাস্তার মধ্যে যেন রোদ আর ছায়ার যেন আঁকিবুকি চলেছে, খুব সুন্দর। আর এপাশে যে ভ্যালি, সেই ভ্যালিও যে কি অসাধারণ বলে বোঝানো যাচ্ছে না, অপূর্ব সুন্দর জায়গা। আমরা এখন যে জায়গাতে যাচ্ছি এই জায়গাটির নাম হলো বারোড ভ্যালি। এই বারোড ভ্যালি আপনার এই বীর যাওয়ার পথে একটি জায়গা আছে, সেখান থেকে ডান দিকে রাস্তাটি ঘুরে গেছে, মোটামুটি 25 কিলোমিটার মতন যেতে হবে এই বারোড ভ্যালিতে পৌঁছাতে গেলে। এটি বলা চলে হিমাচলের একটি লুকোনো স্বর্গ, অসম্ভব সুন্দর জায়গা, এবং রাস্তা দেখেই বোঝা যাচ্ছে যে কি অসাধারণ। আমরা এখন যে জায়গাটিতে এসে পৌঁছলাম এই জায়গাটির নাম হচ্ছে টিক্কান ভ্যালি। আর এই যে গাছগুলি, যেগুলি আমি পাইন বলেছিলাম, এখানে পাইনও আছে, তাছাড়া বেশিরভাগ রয়েছে সিডার গাছ। আর নিচ দিয়ে একটি নদী বয়ে যাচ্ছে, নদীটির নাম হলো উহি নদী। এই জায়গাটি হলো টিক্কান ভ্যালি। কিছু বলার নেই, আমরা শুধু ছবির মাধ্যমে আপনাদের এই জায়গাটি দেখাচ্ছি। কি অসাধারণ বলুন তো, মানে সত্যিই হিমাচলে আসলে মানে মন ভরে যায়, পুরো ছবির মতন সাজানো। আমরা বারোড ভ্যালিতে পৌঁছে গিয়েছি। এখানে দুটো ওয়াটারফল আছে, একটা হচ্ছে লাপাস, যেটা আমরা পার করে এসেছি, ওটা আবার ফেরার সময় দেখাবো। আর এই যে এই আর একটা ওয়াটারফল বারোড, যেখানে দেখাবে মাইলস্টোনে 0 কিলোমিটার, সেইখান থেকে আপনারা এগিয়ে আসবেন প্রায় 2 কিলোমিটার মতন এগিয়ে এসে এই ওয়াটারফলটি পাবেন। এই যে দেখুন ওয়াটারফল। আমি কিন্তু এই ওয়াটারফলের নাম বলতে পারবো না, কিন্তু এই জায়গাটার পরিবেশ অসম্ভব সুন্দর। ঠিক ওয়াটারফলের উল্টো দিকের ভিউটা দেখাচ্ছি, দেখুন, এই দেখুন পাহাড়ের গায়ে কি অপূর্ব, দেখুন সিডার গাছের সারি। এই বারোড ভ্যালির এক একটি জায়গার দৃশ্য এক এক রকম। এখানে কিন্তু পার্টিকুলার একটা ভ্যালিতে এসে দাঁড়াবেন, দাঁড়িয়ে দেখলেন চারপাশের দৃশ্য তা নয়, বিভিন্ন জায়গাতে যাবেন, সেখানে নামবেন, দাঁড়াবেন, সেই জায়গার দৃশ্য দেখবেন, অপূর্ব সুন্দর লাগবে।
বিশেষ করে ওপর থেকে যখন নিচের ভ্যালিটি দেখা যায়, যে ভ্যালির মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে উহি নদী, আর চারপাশে ছোট ছোট বাড়িগুলি, তারপরে চাষবাস হচ্ছে নদীর ধারে, স্টেপ কাল্টিভেশন হচ্ছে, খুব সুন্দর লাগে দেখতে। এই বারট ভ্যালির মধ্যে দিয়ে বয়ে গেছে উহি নদী, আর এই উহি নদীর উপরে একটি খুব সুন্দর ব্রিজ রয়েছে, এটিকে সবাই উহি ব্রিজ বলে। এই দেখুন, এই হলো সেই উহি ব্রিজ, এই দিক থেকে উহি নদী বয়ে আসছে। কি সুন্দর জোয়ার, এটা জোয়ারের চাষ হয়েছে। এই অনেক জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি, এখানটা নামলাম, নেমে দেখলাম। এই দেখো কি সুন্দর, অপূর্ব অপূর্ব। আমরা এখন এই মেন রোড থেকে নেমে যাচ্ছি নদীর দিকে, মানে ভ্যালির ঠিক মাঝামাঝি জায়গাটাতে। অপূর্ব সুন্দর জায়গা, কি অসাধারণ দেখুন। আর এখানে আলুর চাষ হয়েছে, আর ওই যে বয়ে যাচ্ছে নদী, দুদিক থেকে পাহাড়, আর এখন সূর্য পাহাড়ের পেছনে হেলে পড়ছে আস্তে আস্তে। সরসা নেই হ্যাঁ, এই এগুলো কিসের চাষ হয়েছে বলো তো? আলুর চাষ। আলু, এটা হ্যাঁ। হচ্ছে পাহাড়ি আলু। আমরা জিজ্ঞেস করলাম, ওখানে যে ভদ্রলোক রয়েছেন ওনাকে জিজ্ঞেস করলাম, এই আলুগুলো নাকি ওনারা 30 টাকা 35 টাকা কেজি বিক্রি করেন। এই রিভার বেড ধরে সোজা নেমে আসবেন ভ্যালির মাঝামাঝি জায়গায়। এই পুরো জায়গাটা রিভার বেড, আর এই হচ্ছে ভ্যালি। কি দারুণ ভ্যালিটা দেখুন। এই দিকে কিন্তু পাহাড়ের ধস পড়েছে, পুরো এই ধস পড়েছে নদীর বুকে, যার জন্য এই জায়গাটা দেখুন পাহাড়টা এরকম পুরো ফাঁকা লাগছে, অথচ এই দিকের পাহাড় দেখুন কি অসাধারণ। যাবে এখানে? কি বলছো? নিচে যাবে? নামা যাবে? হ্যাঁ, যাওয়া তো যাবে। সাবধানে। ট্রাউট ফিশ না? এই মানে দেখুন, হ্যাঁ, এই স্বচ্ছ জল নদীতে পুরো। এই নদীতে প্রচুর ট্রাউট মাছ পাওয়া যায়। এখানে ফার্মও রয়েছে, ট্রাউট ফিশ ফার্ম। এত সুন্দর, শান্ত, নির্জন, নিরিবিলি একটা জায়গা। সত্যি এখানে এসে এত সুন্দর লাগলো, মানে হিমাচলের এই রূপ সম্পর্কে আমার আগে কোনো ধারণা ছিল না। বারট ভ্যালিতে এত সুন্দর লাগলো না, এখানেই অনেকটা দেরি হয়ে গেল। 5:30 বাজে, আমাদের এরপর বীর পৌঁছাতে হবে। বীর পৌঁছতে পৌঁছতে প্রায় 8টা 8:30 তো বাজবেই। ये ट्राउट फिश है। ये सारा ट्राउट है सर। अच्छा अच्छा, ये कितना करके? 1200। 1200 रुपया किलो। हाँ जी, अच्छा, तो एकदम ताज़ा है, नदी से लिया है ना? है सर। बहुत अच्छा। এই দেখুন, এগুলো হচ্ছে সব ট্রাউট মাছ। कलकत्ता में ऐसा नहीं मिलेगा ना सर। कलकत्ता में ऐसा नहीं मिलता, दूसरा मिलेगा। दूसरा मिलता है। हाँ सर, क्या नाम है आपका? हरी नाम जी। अच्छा, हरिनाम जी। जी सर। अच्छा, ये एकदम फ्रेश है ये। चाय पिलाते हैं। नो, थैंक यू सो मच। थैंक यू। कोई नहीं सर जी, इसका सफाई करना है। खुद भी करते हैं দেখুন কি রকম মানুষ দেখুন। একটু আমি এই ট্রাউট মাছটা দেখিয়েছি, আমাকে বলছে আইয়ে চায় পি লিজিয়ে।
খুব ভালো লাগলো, এরকম সামনাসামনি মাছ ধরা, একেবারে নদীর থেকে সদ্য ধরে নিয়ে এসছে, দেখে বেশ ভালো লাগলো। আর এই যে আমরা বারোট ভ্যালি দেখলাম, এখান থেকেই নার্গু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি শুরু হয়। বারোট ভ্যালি দেখে নিয়ে এখন আমরা রওনা দিলাম বীরের পথে। এখানে রাস্তার ধারে এখানকার আরেকটা ফসল দেখলাম, এখানে প্রচুর পরিমাণে রসুন উৎপাদন হয়। দেখুন এখানকার এগুলো হলো লোকাল রসুন, এই রসুনগুলো এখান থেকে তারপরে বাজারে বিক্রি হয়। এই দেখুন, সব ইহা কাই হয় না, यही का ही है ना सारा? हाँ अच्छा, এই যে ये लहसुन है ना, এই দেখুন কত, এগুলো সব লোকাল রসুন। এই যে সাইজ দেখেছেন কত বড় বড়, এই দেখুন। আর এখানে সব বস্তা করে রাখা রয়েছে, এগুলো সব বাজারে যাবে। क्या कह रहा है? मैं बोल रहा हूँ कि चाचा बोल रहा है कि 150 रुपये किलो लहसुन है, अच्छा यहाँ से थोक भाव जाएगा 150 रुपये। अच्छा, तो अगर यहाँ से 150 रुपये जाएगा तो मार्केट में 200, 250, 300 रुपये किलो से कम नहीं बिकेगा। क्यों चाचा? বস্তা ভরে ভরে রসুন রাখা, बहुत फसल होती है लहसुन की। খুব সুন্দর লাগলো। এখানকার রসুনের কথা শুনেছিলাম কিন্তু দেখা হয়নি, এই অনিলজির বদান্যতায় দেখা হলো। অনিলজি কিন্তু যেখানেই যখন যাচ্ছেন যা যা লোকাল জিনিস আছে, যা যা আছে জিনিস, সেগুলো সব কিছু নিজের থেকে বেশ দাঁড়িয়ে গিয়ে, দাদা ইহা কা শট লে লো, ইয়ে দেখো ও দেখো, খুব সুন্দর ঘোরাচ্ছেন। কিন্তু মানে কখনো আপনার মনে হবে না যে আপনি ট্রাভেল এজেন্সির সাথে ঘুরতে এসেছেন। ট্রাভেল এজেন্সির সাথে ঘুরতে এলে যেরকম একটা সময়ের একটা ব্যাপার থাকে, এখানে এতটার মধ্যে যেতে হবে, এতটার মধ্যে খেতে হবে, সেই ব্যাপারগুলো কিন্তু নেই। বেশ আপনি নিজের মতন ঘুরতে পারবেন এবং অনিলজি আপনাদের খুব সুন্দর ঘোরাবেন। আমরা বীর এসে পৌঁছালাম, এখন ঘড়িতে সময় 7:47। মোটামুটি আমরা যতক্ষণ সময় লাগবে ভেবেছিলাম তার থেকে কম সময় লেগেছে। আমরা বারোট ভ্যালিতে অনেকটা সময় কাটিয়েছি। আর এইখানে আমরা এই যে জায়গায় থাকব, এইটি হলো ট্রিপি ট্রাইব অ্যাডভেঞ্চার এক্সটেন্ডেড। অ্যাকচুয়ালি এই যে ট্রিপি ট্রাইব এক্সটেন্ডেড, এই হোটেলটি হলো আমরা যে কাসোলে যেখানে ছিলাম তাদেরই একটি ব্রাঞ্চ, মানে তাদেরই এই বীরে তাদের যে হোটেলটি তার নামও ট্রিপি ট্রাইব এক্সটেন্ডেড। এই হচ্ছে সেই হোটেল। আপনাদের আমি ভেতরে গিয়ে ডিটেলস দেখাচ্ছি। এইখানে বাইরে থেকে যা দেখছি, যে দেখুন বাইরের দৃশ্য, এইখানে লন, এইখানে বসার জায়গা, আর এইখানে আমাদের গাড়ি। এইদিকে একটি ক্যাফে রয়েছে, ক্যাসপার্স ক্যাফে নাম দেওয়া। আর এইখানে হচ্ছে
হোটেল, আপনাদের আমি গিয়ে দেখাচ্ছি। এইবারে আপনাদের ভেতরটা দেখাই। এই ভেতরে ঢুকে এই হলো এর টোটাল সেট আপ। এই দিকে রয়েছে একটি বসবার জায়গা, এটা একটা কমন স্পেস। এইখানে সবাই মিলে একসাথে বসে গল্পগুজব করতে পারেন, সময় কাটাতে পারেন। এখানে একটি টিভি রাখা রয়েছে, আর এই দিকে কমন করিডর, এই দিকে ওয়ার্কিং ডেস্ক এবং তার সাথে চেয়ার রয়েছে। এখানে বসে ল্যাপটপে কাজকর্ম করা যায়। এখানে অনেকগুলি সুইচ বোর্ডও রয়েছে, প্লাগ পয়েন্ট রয়েছে, আর এটি একটি ওয়াটার পিউরিফায়ার। এইখানে একটি রিমার্স বোর্ড, আর এইখানে এনাদের রিসেপশন। আর আমাদের যে রুমটি প্রোভাইড করা হয়েছে সেটি হচ্ছে এই রুম। এখানে যদিও 4টি বেড রয়েছে, কিন্তু আমরা দুজনেই এই রুমে থাকব। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই বাঙ্ক সিস্টেমে বেড, আর এখানেও একটি টেবিল, 2টি চেয়ার রয়েছে। এইদিকে একটি জানালা, এইদিকে আয়না, এখানে একটি ফ্যান রয়েছে, এখানে ওয়ার্ড্রব, এখানে ডাস্টবিন, আর এই দিকটিতে বাথরুম। এই হলো বাথরুম, এই আয়না, বেসিন, এই হলো বাথরুমের টোটাল সেট আপ। আমরা আজকে যেখানে এসে পৌঁছেছি বীরবিলিংয়ের, সেই জায়গাটা কিন্তু অতি সুন্দর। বাইরেটা দেখে আপনার একেবারে মন ভরে যাবে, এত সুন্দর। আর সবাই এখানে বসে আড্ডা দিচ্ছে, সন্ধ্যেবেলায় বসে চা খাচ্ছে, বন্ধুরা মিলে এসেছে। তো আমরা দুজনে এর মধ্যে বেমানান মনে হচ্ছে, কারণ কাপেল। আর আমাদের ঘরটাও দিয়েছে আমাদের সঙ্গে বেমানান, অনেকটা জস্টেল কনসেপ্টে। আপনারা তো অনেকেই জানেন, বিদেশে এই কনসেপ্ট প্রতি হোটেলেই থাকে প্রায়, যে যারা সিঙ্গেল হয়, মানে ছেলে বা মেয়ে, তারা এরকম একই ঘরে 4 জন থাকে, বিভিন্ন প্রান্ত থেকে এসে একই জায়গায় থেকে আবার সকালবেলা উঠে চলে যায়। কিন্তু আমাদের দিয়েছে এরকম একটা রুম, কারণ এখানে আর রুম পাওয়া যায়নি। আমরা যে হেরিটেজ ট্রাভেল এজেন্সির মাধ্যমে এসেছি, ওনাদের সঙ্গে আমরা তখন কথা বলেছিলাম, তা উনি বলেছিলেন যে আমরা এটাই পাচ্ছি না রুমটা, তাই এই রুমটাই দেওয়া হচ্ছে আপনাদের জন্য। কারণ হচ্ছে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, অসাধারণ আর কি। এই কি বলবো, রিসর্টই বলুন, হোটেলই বলুন, জস্টেলই বলুন, এর কনসেপ্টটা খুব সুন্দর। বেশিরভাগই ইউরোপে এরকম কালচার দেখা যায়, যে নিজেদের সব কিছু করে নিতে হবে। আপনারা চা কফি যাই খেতে চাইবেন হুকুম করবেন, যেমন আমরা করে অভ্যস্ত, এই যে দিয়ে যাও নিয়ে আসলো, তা কিন্তু নয়। আপনাদের যদি 1 কাপ চাও খেতে হয়, 1 গ্লাস জলও খেতে হয়, সব আপনাকে নিজে নিয়ে খেতে হবে। ইভেন ডিনার যাবেন করতে, সেটাও আপনাকে নিজেকে ঘরে নিয়ে আসতে বললে একেবারেই দেবে না। সকালের চাটি পর্যন্ত এই ক্যাফেতে এসে আপনাকে বলে তবে খেতে হবে। এটা কিন্তু সবটাই ইউরোপীয় কালচার, কারণ আমি এইসবে খুব অভ্যস্ত, শুনে গিয়ে নয়, রায়ের কাছ থেকে। কারণ রায় প্রায়শই এই জস্টেলে গিয়ে ওঠে, এরকম এক ঘরে 4-5 জন থাকে, বিভিন্ন দেশ থেকে আসছে, বিভিন্ন প্রান্ত থেকে আসছে, খুব মিলেমিশে যায়। এই করে করে রায়ের বোধহয় কত যে দেশের বন্ধু হয়েছে তার সীমা নেই। কিন্তু আমাদের সেই বন্ধু হওয়ার সৌভাগ্য নেই, কারণ আমরা এই ঘরে 4টে বেড থাকলেও দুজনেই থাকবো। কিন্তু আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে ঝাঁ চকচকে একেবারে। আর মেক মাই ট্রিপ থেকেও দেখলাম 4.9 রেটিং। আপনারা যদি আসেন, অনায়াসে এখানে এসে থাকতে পারেন। কারণ এই বীরবিলিংয়ে আমি দেখলাম এই ইউরোপীয় কালচারটা বোধহয় একটু বেশি, কারণ অনেক ফরেনারকে দেখলাম আমরা এই অঞ্চলে ঘুরে বেড়াতে আসার পথে। খুবই ভালো লাগলো আমার এই জায়গাটা এসে, এই জন্য এই পরিবেশটা আমাকে খুব আচ্ছন্ন করেছে, দারুণ লাগলো। আচ্ছা, এনাদের ডিনারের ব্যাপারটা বলি। ডিনার তো প্যাকেজের মধ্যে, ডিনার এবং ব্রেকফাস্ট। আর ডিনারে আপনি ভেজ ননভেজ যা ইচ্ছা নিতে পারেন। এখানে ভাত অথবা রুটি দুটোরই অপশান রয়েছে, আর তার সাথে ডাল এবং মিক্সড ভেজ স্যালাড, এটা হচ্ছে কমন। আর যারা ভেজ তারা এর সাথে পনির নিতে পারেন, আর যারা ননভেজ তারা আইদার চিকেন অথবা ডিম নিতে পারেন। তো আমরা ডিনার করে আজকে খুব টায়ার্ড, শুয়ে পড়ব। কালকে বীরবিলিংয়ের বিভিন্ন জায়গাগুলি আপনাদের দেখাবো। এখানে সকালটা এত সুন্দর, এত মোলায়েম সকাল, একেবারে জানলার উপরে এসে পাখি ডাকছিল সকালবেলা, দারুণ লাগছে। আর এই যে দেখুন,
সমস্ত এই ইলেকট্রিকের তারেও এখনো পাখি বসে আছে, গাছের ডালে পাখি বসে আছে। আর এই সামনে এই দেখুন দূরে পাহাড়ের সারি, আর এইখানে চাষের জমি, এই যে চাষ করছে জমিতে। খুব সুন্দর জায়গা। আর এইখানেও দেখুন এগুলো গম ফলানো হয়েছে। আচ্ছা ইয়ে কে গেহু হ্যায়? ইয়ে গেহু হ্যায়। হ্যাঁ, এইখানে গমের চাষ করা হয়েছে। খুব সুন্দর চারপাশের দৃশ্য। এখন আমরা ব্রেকফাস্ট করে নিই, এইখানে বসে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে তো অনেক রকম অপশন রয়েছে, আমরা নিয়েছি ভেজ ক্লাব স্যান্ডউইচ। এখন আমরা বীরবিলিংয়ের বিভিন্ন জায়গা ঘুরতে বেরোবো। বিভিন্ন জায়গা মানে বীরবিলিংয়ের প্রধান আকর্ষণ হচ্ছে এর প্যারাগ্লাইডিং পয়েন্ট। এছাড়াও এখানে দুটি মনাস্ট্রি রয়েছে। বীরবিলিংকে প্যারাগ্লাইডিং ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়। খুবই রোদ ঝলমলে ওয়েদার, কিন্তু এখানে বেশ গরম পাচ্ছি। মানে ওনাদের জিজ্ঞেস করলাম, ওনারা বললেন যে এই রকম গরমটাই এখানকার হাইয়েস্ট গরম, এর থেকে আর বেশি গরম হয় না। মোটামুটি ওই 30-32 ডিগ্রি মতন তো আমার এখনকার আন্দাজে লাগছে, ভালোই গরম আছে। আর এইখানে চারিদিকে প্রচুর হোমস্টে রয়েছে, অজস্র হোমস্টে। মানে এই যে রাস্তাগুলো দিয়ে আমরা যাচ্ছি, বেশ সরু সরু রাস্তা, আর রাস্তার দুপাশে বেশিরভাগই হোমস্টে। হোমস্টে রয়েছে, টেন্ট রয়েছে, জস্টেল রয়েছে, রিসর্ট রয়েছে, বিভিন্ন ধরনের অ্যাকোমোডেশন রয়েছে। আসলে এই জায়গাটা পাহাড়ের উপরে একটা ফ্ল্যাট টপড রিজিয়ন, এবং এখানে সেই इधर मोनेस्ट्री है ना एक, कितने का आगे है ये लेफ्ट साइड। ইধারই হয় মনাস্ট্রি। আমরা এই যে মনাস্ট্রিটিতে এসে পৌঁছালাম, এর নাম চোখলিং মনাস্ট্রি। অসম্ভব শান্ত পরিবেশে মনাস্ট্রিটি, আর চারিদিকে প্রচুর পাখির ডাক ভেসে আসছে। আমাদের যেখানে থাকার জায়গা, আমরা যেখানে ছিলাম, সেখান থেকে পায়ে হাঁটা দূরত্বেই। আমরা গাড়ি নিয়ে এলাম, একেবারে চেক আউট করে আমরা চলে এলাম সেই কারণে, কিন্তু আপনারা পায়ে হেঁটেও চলে আসতে পারেন, একদম কাছেই। আর দেখুন কি সুন্দর মনাস্ট্রি। এইখানে রয়েছে গুরু পদ্মসম্ভবার মূর্তি, আর মনাস্ট্রির চারপাশে আবাসিকদের থাকার ব্যবস্থা। অপূর্ব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন মনাস্ট্রি। আর এইখানে দেখুন একটি অশ্বত্থ গাছ, অশ্বত্থ গাছের নিচে তথাগত বুদ্ধের মূর্তি। পাতা ঝরার শব্দ কি অসাধারণ লাগছে। এই যে দেখুন, অশ্বত্থ গাছের নিচে বসে আছেন তথাগত বুদ্ধ। চলুন এবার মনাস্ট্রির ভেতরে যাই। মনাস্ট্রির ভেতরটি কিন্তু ভীষণ যে কারুকার্যপূর্ণ, প্রচুর যে জিনিস আছে তা নয়, তাই না? হ্যাঁ একদম তাই, মানে খুব সাধারণ, কিন্তু অনেক বড় জায়গা নিয়ে আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা হয় মনেস্ট্রিতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়, কিন্তু সুন্দর।
ভালো মানে লাগবে। ওই যে প্রার্থনার যে বিভিন্ন যে টেবিলগুলি থাকে বা ওই যে থাঙ্কা মানে পুঁথিগুলি যে থাকে সেই রকম নেই এই হয়তো মনাস্ট্রিতে। এইটাই নেই, অন্য জায়গাতে আছে যেগুলো এখন বন্ধ, হয়তো এর মধ্যে নেই, তাই মনে হলো আমার। কিন্তু ভেতরটি খুব সুন্দর। এই যে পেছন দিকে মনাস্ট্রি দেখছেন, আর সামনে একটি জায়গা রয়েছে, এখান দিয়ে গেটটি খোলা রয়েছে, মনে হয় খুব সুন্দর কোনো দৃশ্য দেখা যাবে। একদম ঠিক দেখুন এইখানে বিভিন্ন স্তূপা রয়েছে, আর তার পেছনে পটভূমিকায় পাহাড়। এই দেখুন এইদিকে 4টি স্তূপা আর এইদিকে 4টি স্তূপা। খুব সুন্দর লাগলো মনাস্ট্রিটি, শান্ত নির্জন, তাই না? কিন্তু গোলাপগুলো আর একটু বড় হলে আরো ভালো লাগতো, ছোট ছোট। আসলে মানালিতে যা গোলাপ দেখেছি মানে তার কাছে কিন্তু এখানকার গোলাপগুলো সত্যিই ছোট। হ্যাঁ এই পোশাকটা বেশ ভালো। बोल यहाँ पर ही तो रुकेंगे, यही तो। এই আমরা দ্বিতীয় মনাস্ট্রির সামনে এসে পৌঁছালাম। মনাস্ট্রিতে ঢুকবো তার আগে একটা বুগেনভিলিয়ার বুশ দেখাচ্ছি। এই দেখুন, দেখুন গাছটাকে দেখুন কি হয়ে রয়েছে, চিন্তা করুন। ও অসাধারণ, কি সুন্দর লাগছে। আর তার পাশে দেখুন এই সবুজ রঙের গাছের পাতা, কি দুর্দান্ত লাগছে দেখুন, গোলাপি আর সবুজ পাশাপাশি। এই মনাস্ট্রির নাম হলো নাগায়ুর পায়ুল চোখরলিং মনাস্ট্রি। আর এখানে ভিজিটিং টাইম দেওয়া রয়েছে সকালবেলা 7টা থেকে 12টা পর্যন্ত, তারপরে আবার 1টা থেকে 7টা পর্যন্ত। এই চলো এখন বন্ধ হয়ে গেছে নাকি দেখি। এখন 12টা বেজে গেছে, মনাস্ট্রিটি বন্ধ। এখান থেকে পুরো মনাস্ট্রিটি দেখাই, দেখুন এই দেখুন। মনাস্ট্রির চারিদিকে আবাসিকরা রয়েছেন, কিন্তু ভেতরটি দেখাতে পারলাম না, এখন বন্ধ। যাই হোক, বাইরে থেকে দেখলাম, খুব সুন্দর লাগলো। অনেক ছবিই ভালো হয়েছে, প্রচুর ছবি তুলে দিয়েছি এই দুটো মনাস্ট্রিতে। বীর থেকে এখন আমরা যাচ্ছি বিলিংয়ের উদ্দেশ্যে। এই বিলিং হচ্ছে প্যারাগ্লাইডিংয়ের টেক অফ পয়েন্ট। বীর থেকে ডিস্টেন্স 18 কিলোমিটার। আর এই দুটো জায়গাকে একত্রে বলা হয় বীর বিলিং। ও বাবা, এখানে চায়ের বাগানও রয়েছে, খেয়াল করিনি। এই দেখুন চায়ের বাগান। अभी रास्ते में जब जाएंगे हम ना, हाँ बहुत आएगा पालमपुर में। पालमपुर में चाय का बागान बगीचा बहुत आएगा ना। हाँ वहाँ रुकेंगे। अच्छा, এই বিলিং যাওয়ার পথের দৃশ্য অসামান্য। আর এই উপর থেকে নিচে ভ্যালি এত সুন্দর লাগছে, অপূর্ব ভ্যালি, অনেকটা জায়গা জুড়ে একেবারে ফ্ল্যাট। আমরা এসে পৌঁছালাম বিলিং। এখানের থেকে প্যারাগ্লাইডিং হয়, আর এই দিকে গাড়ির পার্কিং। এই বিলিংকে বলা হয়, মানে বীর বিলিংকে বলা হয় প্যারাগ্লাইডিং ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এই দেখুন এখান থেকে টেক অফ হচ্ছে প্যারাগ্লাইডিংয়ের।
এই হিলটপ থেকে প্যারাগ্লাইডিং শুরু হয়। এই দেখুন এইখানে প্যারাগ্লাইডিং হচ্ছে। 2400 মিটার উপরে। পরপর অনেকগুলি প্যারাগ্লাইডিং করানোর জন্য সবাই রেডি হয়ে রয়েছে। এই যে দেখুন পুরো হিলটপ জুড়ে প্যারাগ্লাইডিং হয়। এই যখন হাওয়া আসবে, হাওয়া আসলে এই এটা উপরে উঠবে, এই দেখুন এই এই চলে গেল। দারুণ। মাথা ঘুরে। এই যে যেমন বুবু তেমনি আমি, আমাদের দুজনেরই এই একই অবস্থা। নিচে দেখলে হার্ট ফেল করে আমার। মানে নিচে দেখলেই আমার মনে হয় কেমন জানি খালি হয়ে গেল। আমার ভীষণ প্রবলেম। আসলে আমাদের দুজনেরই একটু হাইট প্রবলেম আছে। আমাদের ট্রেকিং করতে ভয় নেই, আমাদের নৌকায় চড়তে ভয় নেই, কিন্তু আমার নৌকা চড়তে ভয়। আমার নেই, কিন্তু এই হাইটে সত্যিই প্রবলেম হয়। দেখতে ভালো লাগছে তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, সবাই উঠছে সেগুলো দেখি। আর দেখতে দেখতে আপনাদের বলে রাখি, এখানে প্যারাগ্লাইডিং করতে লাগে 2500 টাকা। এই নিচে প্যারাগ্লাইডিং বুকিং পয়েন্ট আছে, ওপরেও আছে। নিচে যেখানে বুকিং পয়েন্ট আছে সেখানে আপনি বুকিং করবেন, তারপরে ওরা ওদের গাড়িতে করে আপনাদের এই টেক অফ পয়েন্ট পর্যন্ত নিয়ে আসবে। এখান থেকে প্যারাগ্লাইডিং শুরু হবে এবং তারপরে ড্রপিং পয়েন্ট হচ্ছে বিড়ে, মানে নিচে। সেইখানে আপনাকে ড্রপ করবে আপনার নিজস্ব গাড়ি, আপনাকে সেখান থেকে পিক আপ করে আবার আপনি যেখানে যেতে চান সেখানে নিয়ে যাবে। আর যদি আপনি নিজের গাড়ি করেই এখানে আসেন তাহলেও কিন্তু নিজের গাড়িটি আপনাকে ওই বিড়ে গিয়েই আবার আপনি পাবেন। প্যারাগ্লাইডিংয়ের সময় সবাই হাতে গোপ্রো নিয়ে রয়েছে। এই গোপ্রোটা অন করতে ভুলে গেলেই হয়ে গেল। আগেই অন করে দেয়, দেখছি আমি। ওই যে ওইখান থেকে ওই যে। আরেকটি উড়ে গেল, লাল হলুদ রঙের। এই কেমন উঠে গেল দেখো। উঠতে কেমন লাগে সেই অভিজ্ঞতা এই জীবনে আর হবে না। এই নিচের থেকে দেখতে খুব ভালো লাগছে, সেইটাই দেখে চক্ষু সার্থক করি। এই পাখির মতো নোড়া আর হবে না। তোমার কি দেখেও ভয় লাগছে নাকি? আমার তো দেখেও ভয় লাগছে। দেখেও ভয় লাগছে। মানে কিরকম এরকম করে যাচ্ছে, বাপরে। দেখো তুমি, অনেকগুলো উঠছে একসাথে। এইটা সব থেকে বেশি দুলছে, এগুলো কিন্তু অত দুলছে না, দেখেছো? এই দিকটার হাওয়াটা একটু বেশি। হ্যাঁ। বুঝলে বাবু, আমরা হলাম ভিতুর ডিম। অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসে আমরা ভয় পাই, বাঞ্জি জাম্পিং আমরা ভয় পাই, বাবা আমরা র্যাফটিং এ ভয় পাই, আমরা প্যারাগ্লাইডিং এ ভয় পাই। আমাদের শুধুমাত্র প্রকৃতি দেখেই সুখ। আর তো আমার সুখ পাওয়ার দরকার নেই এসব করে। এই উঠে গেল, এই দেখো, দেখো উঠতে পারছে না, দেখো 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 কেমন হয়েছে। এই দেখো, আপনাদের মধ্যে যাদের প্যারাগ্লাইডিং এর অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের অভিজ্ঞতা জানাবেন। আমরা তো শুধুমাত্র দেখে আমাদের এক্সপিরিয়েন্স জানালাম, আমরা তো চড়ার এক্সপিরিয়েন্স জানাতে পারলাম না। তবে আমি যা বুঝতে পারছি, এই টেক অফের সময়টা কিন্তু বেশ রিস্কি। মানে এই যে স্লোপে দিয়ে দৌড়ে গিয়ে তারপরে ঠিক সময়ে যদি পাটাকে না ছাড়া যায় তাহলে অনেকেই দেখছি ঘষেও যাচ্ছেন মাটির সাথে। এই টাইমটা খুব রিস্কি। দু একজন তো ঘষেই গেলেন দেখলাম। ये यहाँ का इंस्ट्रक्टर है। हेलो। तो हम लोगों को कह रहे हैं कि आपका लाइफ टाइम एक्सपीरियंस होगा, आप लोग कर लीजिए। आप लोग यहाँ से, आप ये बताइए कि आप लोग यहाँ से फ्लाई करने में टाइम कितना लगता है? टाइम सर आपके आप पूरा ट्रेनिंग लेने में तो 4 इयर्स लगेगा आपको। अच्छा, उसके बाद ही आप लोगों ने 4 साल ये ट्रेनिंग लिया? प्रैक्टिस करना पड़ता है, बिकॉज इसमें काफ़ी अच्छा। ज़्यादा प्रैक्टिस लगता है आपका ना। अच्छा अच्छा। जी। और इसके बाद ये दिन में कितना फ्लाई करता सर है? डिपेंड अपॉन कस्टमर, समटाइम्स 3-4
एंड हमारा फिक्स है आजकल तो 5 हाँ, राउंड हाँ। फिक्स है हमारा। मतलब कि आप लोग जितने लोग हैं यहाँ पर 3 से 4 फ्लाई आप करते ही है। जी हाँ जी, बट वो भी आपका रश के टाइम, सीजन के अच्छा, टाइम। और नीचे जो आप लोग जहाँ पर नीचे हमारा ऑफिस होता ड्रॉपिंग है। करते हैं वहाँ से गाड़ी से आप लोग को फिर से पैसेंजर को ऊपर लेके आते हैं। इफ इन केस यू बुक फ्रॉम डाउन साइड तो वी पिक फ्रॉम डाउन। अच्छा। कई बार यहाँ पे भी जैसे पायलट होते हैं, इन हाँ। केस इमरजेंसी किसी का प्लान बनता है यहाँ तो इंस्टेंट बुकिंग हो जाता है। और ये टोटल फ्लाइट टाइम 15 to 20 मिनट्स में आता है ना? yes, sir। अच्छा, तो ठीक है, Make your आपसे इतना सारा इन्फॉर्मेशन मिला, बहुत बहुत शुक्रिया। क्या नाम है आपका? विशाल नाम है सर मेरा। विशाल, आपका नाम? ओके, मेरा नाम अनिंदा। ठीक है निंदे सर, नाइस टू मीट। थैंक यू, नाइस टू मीट यू। यू कैन मेक योर माइंड अबाउट द फ्लाइट। ওকে শিওর। আমরা আর উড়ে মনের শান্তি করতে পারলাম না, আমরা দেখে চোখের শান্তি করে এবার আমরা ফিরে যাচ্ছি। কমে যাচ্ছে আর উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, এই দেখো এটা। ওই ভদ্রমহিলা উঠতেই পারলো না। দুবার ট্রাই করলো, মানে ওর যে বিপদ হয়নি এই কপাল, কারণ এখন হাওয়াটা একদম চলে গেছে। ওরা বলছে যে সকালবেলায় মানে ধরুন 11টা, 11:30, 12টা পর্যন্ত তাও হাওয়া ছিল। এখন যারাই করতে যাচ্ছে তাদেরই বহুবার চেষ্টা করে তারপর নিয়ে যাচ্ছে। তো যাই হোক, এইবার করলাম না। তারপরে নামার নামার সময়টাও রিস্ক, এখন হাওয়া নেই। আবার সন্ধেবেলায় বিকেলবেলার দিকে হাওয়াটা তেজ হবে, তখন আবার করতে পারবেন। ভবিষ্যতে করার ইচ্ছা রইল। এখন আমরা এসে পৌঁছালাম বৈজনাথ মন্দিরে। এই মন্দিরটি 1204 খ্রিস্টাব্দে তৈরি। আহুকা এবং মান্নুক নামে দুজন ব্যবসায়ী এই মন্দিরটি তৈরি করেছিলেন বলে মনে করা হয়, এবং নাগর শৈলীতে তৈরি মন্দির। আর বিনোয়া নদীর তীরে এই মন্দিরটি অবস্থিত, আর একদিকে রয়েছে ধৌলাধর পর্বতশ্রেণী। আমাদের ঝাড়খণ্ডে যে বৈদ্যনাথ মন্দির রয়েছে সেই মন্দিরে যেমন শিবকে চিকিৎসক রূপে কল্পনা করা হয়, মানে তিনি সকল রোগ হরণ করেন, সেই কারণেই তিনি বৈদ্যনাথ। সেই একই কাহিনী এই বৈদ্যনাথ মন্দিরের ক্ষেত্রেও প্রযোজ্য। এখানেও মনে করা হয় যে শিব এখানে সকল রোগ হরণ করেন। সোমবার দিন বাবার মন্দিরে দর্শন করে আসলাম, খুব ভালো লাগলো। ভেতরে খুবই ফাঁকা, রূপোর সাপ রয়েছে বাবার মাথার উপর, আরেকদিকে রয়েছে অনির্বাণ জ্যোতি, যার মধ্যে প্রচুর পরিমাণে ঘি দেওয়া আর আলো জ্বলছে এবং বক্স করে রাখা। ভেতরটা খুব সুন্দর, মনে হলো যতদূর দেখে কোষ্ঠী পাথরের তৈরি মন্দির। ভেতরটা খুব কারুকার্যময়, খুব শান্ত পরিবেশ, ভাল লাগলো। এইখান দিয়ে চলুন, গিয়ে আমরা পালমপুরের চা বাগান দেখি। এই দেখুন কত সুন্দর চায়ের বাগান। এই রাস্তার দুধারে চায়ের বাগান, ওই দিকেও এই দিকেও। খুব সুন্দর। আর এইখানে আখের রস বিক্রি হচ্ছে, আমরা এখন আখের রস খাবো, ওনাকে বানাতে বলেছি। এই গরমের মধ্যে একটু আখের রস খেয়ে একটু গলাও ভেজাই, প্রাণও জুড়াই। আমাদের এই ভিডিওতে আপনারা দেখলেন বারোট ভ্যালি এবং বীরবিলিং, আর এরপর আমরা রওনা দিচ্ছি ধর্মশালার উদ্দেশ্যে। আর আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বরাবরের মতন আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।